দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতার স্মারক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়। এ সময় বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন তিনি। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পলাতক আসামিদের গ্রেপ্তারে জারি করা হয় পরোয়ানা। ওই মামলার এজাহারে 10 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে আব্দুল লতিফ সিদ্দিকীর। শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ হাজির করা হবে ট্রাইব্যুনালে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, লতিফ সিদ্দিকীকে কখন হাজির করা হবে ট্রাইব্যুনালে, কি জানতে পেরেছেন? লাইন কেটে গেছে। যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 2013 সালের 5 মে হেফাজত যে মহাসমাবেশ ডেকেছিল শাহবাগে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে, 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে হেফাজতে ইসলাম তারা জনসমাবেশ করেছিল শাপলা চত্বরে। সেই সমাবেশ সহিংসতায় রূপ নেওয়ার পরে সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং ঢাকা ছাড়া করতে হেফাজতকে সেদিন সরকার বল প্রয়োগ করে এবং সেখানে অনেক ধরনের হতাহতের ঘটনা ঘটে, ব্যাপক সহিংসতা হয়। সেই ঘটনায় 13 বছর পরে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় এবং এই মামলায় আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য এবং যারা পুলিশের সে সময় দায়িত্ব পালন করেছেন, সেনা কর্মকর্তা যারা বিভিন্ন বাহিনীতে ছিলেন, বিজিপি, র্যাব সহ তাদেরকে আসামি করা হয়েছে। 41 জনকে এই মামলা আসামি করা হয়েছে। তার মধ্যে একজন আসামি রয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এবং তিনি 2013 সালে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠ মন্ত্রী হিসাবে ছিলেন। তার বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসাবে অভিযোগ আনা হয়েছে এবং গতকাল তাকে ডিবি তার বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং তিনি এখনো ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করার কথা রয়েছে। এখন পর্যন্ত তাকে কখন ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে তা সুনির্দিষ্ট সময় জানানো হয়নি, তবে আমরা ধারণা করছি যে আজকের মধ্যেই তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল গত 3 দিন আগে এবং এই শাপলা চত্বরের ঘটনায় সে সময় আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিলেন সাংগঠনিকভাবে এবং সরকারে, তাদেরকে আসামি করা হয়েছে। এর মধ্যে 31 জন আসামি পলাতক রয়েছে, 10 জন আসামি গ্রেপ্তার ছিল এবং আব্দুল লতিফ সিদ্দিকীর এই গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াবে 11 জন এবং একই সঙ্গে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি শহীদুল হক, তাকে আরেকটি মামলা আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে মেজর জাহিদ হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে, সেই মামলায় তিনি আজকে ট্রাইব্যুনালে
ট্রাইব্যুনালে হাজির রয়েছেন, তাকে ইতিমধ্যেই হেফাজতের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আব্দুল জলিল মণ্ডলকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, পুলিশ কর্মকর্তা যিনি ডিআইজি ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধা জলিল মণ্ডল। এছাড়া এই মামলায় ডাক্তার দীপুমণি যিনি সাবেক মন্ত্রী এবং শাহরিয়ার কবির, তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। সবকিছু মিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত আজকে আব্দুল লতিফ সিদ্দিককে হাজির করা হলে 11 জনকে হাজির করা হবে এবং এই 11 জন, তার মানে এই মামলায় পলাতক থাকলো আরও 30 জন, অর্থাৎ 41 জনের মধ্যে 30 জন এই মামলায় পলাতক রয়েছে এবং বাকি 11 জন এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হলো এবং এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 16ই আগস্ট এবং 16ই আগস্টেই অভিযোগপত্রের উপরে পরবর্তী শুনানি হবে। আরিফিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহিদ হাসান। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বিকেলে ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করবেন সার্জিও গোর। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়াও সার্জিও গোর বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। গেল 2 বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে মিথ্যা চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে স্ক্যাম সেন্টারে কাজে বাধ্য করার ঘটনা। চলতি বছর কেবল কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরেছেন 4 শতাধিক বাংলাদেশি তরুণ। ফিরে আসা ব্যক্তিদের নিয়ে দেশেও স্ক্যাম সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর, যার ফলাফল হতে পারে অত্যন্ত ভয়াবহ। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সরকারি সংস্থাগুলো বলছে ফিরে আসা ব্যক্তিরা রয়েছেন কঠোর নজরদারিতে। কামরুল হাসান জনের প্রতিবেদন। কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে চলতি বছর দেশে ফিরেছেন 4 শতাধিক বাংলাদেশি যুবক। এখন টেলিভিশন সন্ধান পায় এমন একজন ভুক্তভোগীর, যাকে দেশটির সংঘবদ্ধ মানব পাচার চক্র জিম্মি করে অনলাইন অপরাধে জড়াতে বাধ্য করে। পরিচয় গোপন রাখার শর্তে দেখা করতে রাজি হন এই যুবক। সেখানে জানান তার ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। আপনাকে তো বিক্রি করে দেওয়া হয়েছে, কোডিং কিসের? এটা কোনো কোডিং না, তুমি আসছো স্ক্যামিং করতে। কম্পিউটার অপারেটর পেশায় কাজ দেওয়ার কথা ছিল, অথচ তাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয় 4000 মার্কিন ডলারে। শারীরিক নির্যাতন করে বাধ্য করা হয় স্ক্যামিংয়ে। নাম দেয়া হয় এবিল। 4টি টার্গেট দিয়ে নামানো হয় মিশনে। নাম্বার কালেক্টিং সেক্টর আছে, ডিপোজিট সেক্টর আছে, হিলার সেক্টর আছে, কিলার সেক্টর আছে। তাদের মাথায় একটা জিনিসই ঘোরে, ওই দেশে যেই কাজটা শিখছে আমি বাংলাদেশে এটা করি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, কম্বোডিয়া থেকে ফিরে আসা 4 শতাধিক ব্যক্তির জবানবন্দি নিয়েছে সিআইডি। মামলা হয়েছে 8টি। এছাড়াও চলতি বছর সিআইডিতে মানব পাচারের মামলা হয়েছে 528টি। তা আমি যখন দেখতেছি যে আমি আর বাঁচবো না, আমার অবস্থা অনেক খারাপ, আমি ওই পাপের রাজ্যে ঢুকে গিয়েছি, আমি জীবনের দিকে তাকিয়ে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত তদন্তাধীন ও বিচারাধীন মামলার সংখ্যা 5095টি। 2025 সালে মানব পাচারের নতুন মামলা হয় 1126টি ও চলতি বছরের মার্চ পর্যন্ত 247টি। যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদনে গত 6 বছর ধরে বাংলাদেশ টায়ার 2তে অবস্থান করছে। আলাদা কোনো উইং না থাকায় বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে খুবই নাজুক অবস্থানে। এটা দেখার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একদম ডেডিকেটেড কোনো উইংস নাই, সে কারণে বাংলাদেশ কিন্তু গ্লোবালি হিউম্যান ট্রাফিকিংয়ের জায়গায় খুবই নাজুক অবস্থায় আছে। স্ক্যামের জন্য আগে অবৈধ পন্থা টার্গেট করা হলেও এখন বৈধ উপায়ে ভিসা নিয়ে বিএমইটি কার্ড করে কর্মীদের বিদেশে নিয়ে চলছে প্রতারণা। ফিরে আসা প্রশিক্ষিত বা ব্যর্থ ব্যক্তিরা দেশেও স্ক্যাম সেন্টার গড়ে তুলতে পারে, এমন আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। তারা যদি কোনো অর্থের অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ক্ষতিটাকে আদায় করার জন্য তারা নিজেরাও কিন্তু কনভার্ট হতে পারে। তারা এই টেকনিকটাকে শিখে যে এইখানে যে অ্যাপ্লাই করছে না, তারই বা নিশ্চয়তা আপনি দিতে পারেন না, তাই না? ফিরে আসা ভুক্তভোগীরা দেশে স্ক্যামের চেষ্টা করলে
তাও অপরাধ হিসেবে বিবেচনা করবে সিআইডি। মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 এখানে কিন্তু স্ক্যাম সেন্টারের কথা উল্লেখ করা আছে। যদি কেউ এটা চালাইতে এখানে চেষ্টা করে সেক্ষেত্রে সে অবশ্যই আপনার আইনের আওতায় আসবে। বিদেশে স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিরা দেশে ফেরার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কম্বোডিয়া থেকে যারা এই ধরনের আসবে তাদের অন্তত সব কিছু যেন আমাদের নজরদারিত্বের মধ্যে রাখা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোরভাবে এদের নজরদারির মধ্যে রাখবেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য বলছে চিহ্নিত অনলাইন স্ক্যাম কম্পাউন্ডের 70% বেশি কম্বোডিয়া, মিয়ানমার ও লাওসে, যাদেরকে সহায়তা করছে চীনের আরেকটি চক্র। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয় থেকে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। আয়েশা আক্তার এবং নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। নীলা খাতুনকে রাজধানীর বীরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়েশা আক্তার গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার এবং দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কাটেনি। যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। বিস্তারিত জানাতে রাজধানীর মধুবাগ সিএনজি স্টেশনে আছেন আরিফ হোসেন। আরিফ, ফিলিং স্টেশনে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য? যাত্রী এবং চালকদের প্রতিক্রিয়া কি? সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবেন। আরিফিন, আমি একটু সংশোধন করে দেই। কিছুক্ষণ আগে আমরা ফিলিং স্টেশন ছিলাম, এখন আমরা বাসাবাড়িতে এসেছি বস্তুতপক্ষে, এবং এই বাসাবাড়িগুলোতেও তীব্র গ্যাসের সংকট আমরা আপনাদের সকাল থেকেই দেখাচ্ছিলাম। গত 2 দিন 3 দিন আমরা কিন্তু দেখাচ্ছিলাম ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু গ্যাস পাচ্ছে না। বাসাবাড়ির অবস্থাও কিন্তু এভাবে। আমরা এই মুহূর্তে মধুবাগে রয়েছি, এখানে সকাল 7টায় গ্যাস চলে গিয়েছে এবং ভোর রাত থেকে আস্তে আস্তে করে গ্যাস আসছিল, এরপর থেকে কিন্তু গ্যাসের দেখা নাই। আমরা যদি আপনাকে একটি চুলা দেখাই, মধুবাগের এই এখানে একটি চুলা রয়েছে, সেই চুলাটিতে গ্যাসের যে সংযোগ অথবা যে বিষয়গুলো সেটি থাকার কথা। তবে এখন পর্যন্ত আমরা যদি একটু চেষ্টা করি তাহলে গ্যাস আছে কিনা সেই বিষয়টি একটু আপনাকে আরএফএন হাতে নাতে দেখাতে চাই। এই যে ভাতটি দেখছেন এটি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত চুলায় রাখার পরে এই ভাতটি হয়েছে, তাও পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি, এমনটা আক্ষেপ করে বলছিলেন এই মধুবাগ এলাকার একটি বাড়ির যিনি কেয়ারটেকার রয়েছেন। তাকে আমরা একটু অনুরোধ করবো, আপনি একটু জ্বালানোর যদি চেষ্টা করেন গ্যাসটি, তাহলে আদৌ কোনো চুলা জ্বলে কিনা সে বিষয়টি আরিফেন আপনাকে দেখাই। এখানে হলো গিয়ে গ্যাসটিতে পরিপূর্ণভাবে জ্বালানো রয়েছে, কিন্তু এখানে আপনি দেখতেই পাচ্ছেন কোনোভাবেই ম্যাচ দিয়েও কিন্তু যেই চুলাটি জ্বালানো সম্ভব হচ্ছে না। শুধু এই বাসা নয়, এমন পরিস্থিতি কিন্তু আশপাশের সবাই। আমরা এখানকার যারা কাজের বুয়া রয়েছে, যারা খালা রয়েছে, তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে কোনোভাবেই সিএনজির যে গ্যাস রয়েছে, তিতাসের গ্যাস রয়েছে, লাইনের গ্যাস রয়েছে, সেগুলো নেই, যার ফলে বিভিন্ন ধরনের অন্য যে সিলিন্ডার রয়েছে, গ্যাসের সিলিন্ডার প্রাইভেটভাবে বাইরে থেকে কিনে এলপিজি, সেগুলো তারা ব্যবহার করছেন। এছাড়া যেই বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে তারা ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন অথবা স্কুল কলেজ পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাহির থেকে যারা ব্যাচেলর ঢাকায় থাকেন, বস্তুতপক্ষে তাদের বাসার যেই কাজের বুয়া তিনি সঠিক সময় রান্না করতে না পারার ফলে হোটেলের উপরে নির্ভর হয়ে পড়ছে অনেকে। এছাড়া যারা অন্য ব্যবস্থা করছেন তারা কিন্তু আমরা দেখেছি তারা ইলেকট্রিক চুলার মাধ্যমে তাদের রান্নাবান্না সারছেন। এমন একজনের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তিনি জানিয়েছেন তিনি ভোর রাতে 3টার দিকে ওঠেন রান্না করার জন্য, এরপরে সকাল নাগাদ অর্থাৎ 3টা 4টা 5টা থেকে 6টার মধ্যে তার পরিপূর্ণ রান্না শেষ করে তারপরে তিনি ঘুমাতে যান। এছাড়া প্রতিদিনকার এই চিত্র কিন্তু তাদের এই এলাকায় যারা মানুষ রয়েছেন, আমি
আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে জানার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে মধ্যরাতের পরে অর্থাৎ 3টার পরে কিছু গ্যাস আসে, যে গ্যাসটির থাকে হলো যে সকাল পর্যন্ত, সেটিরও চাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। আরিফিন, এই পর্যন্ত শুধু এই এলাকা না, ঢাকার অধিকাংশ এলাকার চিত্র কিন্তু একই। রাজধানীর মধুবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিফ হোসেন। তিনি জানাচ্ছিলেন যে বাসা বাড়িতে যে গ্যাসের সংকট রয়েছে, মানুষের যে দুর্ভোগ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলাতেই গ্যাসের সংকট রয়েছে। আমরা এবার একটু ময়মনসিংহে যেতে চাই। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। তার কাছ থেকে আমরা যেটা জানতে চাই যে আজকে যে ফিলিং স্টেশনগুলো, সেখানে ভিড় কেমন দেখছেন, দুর্ভোগ কি কমেছে না বেড়েছে, কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতিটা আমাদের জানাবেন ইমতিয়াজ। আরিফিন, দুর্ভোগ কমেনি বরঞ্চ আরও বেড়েছে। ময়মনসিংহ শহরে যেহেতু আমরা রয়েছি, এই শহর এলাকায় 6টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে একটি মাত্র ফিলিং স্টেশন চালু রয়েছে, আর 5টি একেবারে বন্ধ, শুনশান নীরবতা সেখানে। আর এটি আমরা দেখতে পেলাম যে প্রায় 40 মিনিটের মতো কিছুটা চাপ ছিল, তারা গ্যাস সরবরাহ করতে পেরেছিলেন, তাও সর্বোচ্চ 50 থেকে 60, 70 বা 80 টাকার মতো গ্যাস পেয়েছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী থেকে শুরু করে সিএনজি চালক, বিভিন্ন প্রাইভেট কার, ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রো অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কখন নাগাদ আবার গ্যাসের চাপ আসবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। 2-3 ঘন্টা পরপর 25-30 মিনিটের জন্য চাপটি তারা পায়, তাও সেটি 50-80 টাকার মধ্যে সীমাবদ্ধতা থাকে। সুতরাং এই জেলায় যেহেতু বিভাগীয় একটি শহর এবং এই শহরে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়িগুলো বিভিন্ন যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন করছে বা বিভিন্ন জায়গায় গন্তব্যে কিন্তু যাচ্ছে, সেই একেবারে একটা স্থবিরতা অবস্থা বিরাজ করছে। বিশেষ করে সবচেয়ে করুণ অবস্থা, যেটা আগেও আমরা বারবার জানাচ্ছিলাম, যে সিএনজি চালক যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এবং সাধারণ যারা চালক রয়েছেন তাদের রোজগারে খুব ভাটা পড়ছে, তারা সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি তাদের যে লোন রয়েছে, পরিবারের খরচ রয়েছে, সেটি মেটাতে পারছে না, কারণ যে গ্যাস তারা পাচ্ছেন সেটি দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাচ্ছে বা কোনো একটা উপজেলায় যাওয়া যাচ্ছে, সেখান থেকে ভাড়া কোনোভাবেই আর নতুন কোনো ভাড়াতে তারা যেতে পারছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ গাড়ি, অন্তত যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু গাড়ির চাপ কিন্তু বাড়ছে। ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রো, সিএনজির সংখ্যাটা আমরা প্রচণ্ড বেশি দেখছি। আমরা সকালের দিকেও আমরা যে চাপ দেখেছিলাম এবং বেলা বাড়ার সাথে সাথে চাপটা আরও বেশি দেখছি। তারা বলছেন যদি আশেপাশের যে আরও যেগুলো বন্ধ রয়েছে সেগুলো 2-1টি যদি চালু থাকতো তাহলে হয়তো কিছুটা চাপ তারা পেত বা এই চাপটা কিছুটা হলেও কমতো। কিন্তু এই বিষয়ে আসলে তিতাস কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনিক কোনো কর্তৃপক্ষ তাদের কোনো উদ্যোগও আমরা কিন্তু চোখে পড়ছে না। আসলে সাধারণ যারা সিএনজি চালক তারা আশায় বসে থাকেন যে চাপ কখন আসবে, হয়তো চাপ আসবে এবং তারপরে এখান থেকে গ্যাস নিয়ে তারা ফিরবেন। কিন্তু পাম্প থেকে তিতাস কর্তৃপক্ষ তারা কেউ কিন্তু বলছেন না, যে কখনো বলতে পারছেন যে কখন আসলে গ্যাস আসবে। তারা যেটা জানাচ্ছিলেন যে তিতাস যে মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে সেখানে কারিগরি ত্রুটির কারণে সারা দেশেই গ্যাসের চাপটা কম থাকবে এবং সেই তুলনায় এই অঞ্চলগুলোতে বিশেষ করে গাজীপুর, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, ভালুকার পর থেকে শিল্পাঞ্চল, সেখানে গ্যাসের চাপ কম রয়েছে এবং ময়মনসিংহের অঞ্চলগুলোতে বিভাগের পুরো জায়গায় কিন্তু গ্যাসের চাপটা কম রয়েছে। আরিফিন, ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে গ্যাসের যে সংকট এবং দুর্ভোগ সেই খবরাখবর। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমানো এবং অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা আনতে খালি কন্টেইনার বন্দর ও সরকারি ডিপোর বাইরে রাখতে চায় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে এনবিআরকে 2 দফা চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফোর্স শিপমেন্ট রুখতে খালি কন্টেইনার বন্দরের বাইরে নিতে চায় শিপিং এজেন্টরা। যদিও ডিপো মালিকদের সংগঠন বিগডা বলছে খালি কন্টেইনার অন্য কাজে অপব্যবহারের ঝুঁকি ও রাজস্ব সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে আমদানি হওয়া পণ্যের 70 থেকে 80% বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়। পণ্য ডেলিভারির পর কন্টেইনার খালি হলে সিংহভাগ চলে যায় বেসরকারি 23টি কন্টেইনার ডিপোতে। এছাড়া রফতানি পণ্য নিয়ে কিংবা খালি অবস্থায় প্রতিদিন পুনরায় জাহাজীকরণ করা হয় 2 থেকে 3 হাজার কন্টেইনার। বছরে 7 থেকে 8 লাখ টিউএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর, যা মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় 20 থেকে 25%।
আমদানি বেশি খালি কন্টেনার নিতে ডিপোগুলোর দেরি কিংবা জাহাজীকরণ কম হলে অনেক সময় বন্দরের ইয়ার্ডে অতিরিক্ত খালি কন্টেইনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেইনার জট হয়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। খালি কন্টেইনার বেশি জমলে চাপে পড়ে বেসরকারি ডিপোগুলো। গড়ে প্রতিদিন ৫৫ থেকে ৬০ হাজার টিউএস খালি কন্টেনার থাকে বেসরকারি ডিপোতে। এনবিআরের বিধান অনুযায়ী বন্ডেড এরিয়া হিসেবে শুধু বন্দর ও ডিপোগুলোই আমদানি ও রফতানি পণ্যবাহী কন্টেইনার ও খালি কন্টেইনার সংরক্ষণ করতে পারে। এ অবস্থায় প্রতিবেশী দেশের উদাহরণ টেনে বন্দরে জট কমানো ও কাজে গতিশীলতা বাড়াতে শিপিং এজেন্টের ব্যবস্থাপনায় খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি দিতে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বন্দর। খালি কন্টেইনারগুলো যদি আমরা বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাই, তাহলে আমাদের বন্দরের অভ্যন্তরে বন্ডেড এরিয়ার ক্যাপাসিটি আরও বৃদ্ধি পাবে। ফলে আমাদের বর্তমান যে ইয়ার্ড ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি ব্যবহার করে আরও অধিক পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। বন্দরে থাকা খালি কন্টেইনার নিয়ে টেনশনে থাকে শিপিং এজেন্টরা। অনেক সময় ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার না জানিয়েই সিঙ্গাপুর, কলম্বো বা ভিন্ন কোনো বন্দরগামী জাহাজে তুলে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তি ও আর্থিক ক্ষতি হয়। তাই শিপিং এজেন্টরাও চায় খালি কন্টেইনার বন্দরের বাইরে রাখতে। দুইটার ভিতরে সমন্বয় করতে না পেরে আমার এমটি কন্টেইনার যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি সেটা আবার ফোর্স লোড করে দিয়ে দিচ্ছে। তাতে করে ওই কন্টেইনারের পিছনে এক্সট্রা পয়সা খরচ করা হচ্ছে এবং বন্দরকেও আমি অতিরিক্ত চার্জ দিচ্ছি। যদিও ডিপোর কর্মকর্তারা বলছেন খালি কন্টেইনার বন্দর বা ডিপোর বাইরে থাকলে বিক্রি বা অন্য কাজে ব্যবহার হতে পারে। তাই খালি কন্টেইনারের অপব্যবহারের ঝুঁকি ও রাজস্ব সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আইসিডি স্থাপনের বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করে শুধু খালি কন্টেইনারের জন্য পৃথক ডিপো করতে চায় তারা। সার্বিক বিবেচনায় কাস্টম হাউস খালি কন্টেনারগুলোকে বন্ডেড আইটেম হিসেবে বিবেচনা করে বন্ডেড জায়গাগুলোতে এটা সংরক্ষণের অনুমতি দিয়েছে। এখন নন বন্ডেড করে দিলে অপারেশনাল সুবিধা হবে, এটাও সত্যি কথা। ডিপোগুলোর উপরও কিছুটা চাপ কমে যাবে। পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় ১৩ লাখ টিউএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে ২৩টি বেসরকারি ডিপো, যা ডিপোগুলোর আয়ের বড় উৎস। বন্দরের চিঠি পাওয়ার কথা স্বীকার করে কাস্টমস কর্মকর্তারা জানান এনবিআর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে খুলনার অধিকাংশ মার্কেট। একসাথে হাজারো বৈদ্যুতিক লাইনের কারণে সহজেই আগুন লাগতে পারে যে কোনো স্থানে। সরু গলির কারণে ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্সও। একই অবস্থা নগরীর বিভিন্ন অলি গলির বাসা বাড়িতে। বেশিরভাগ স্থানেই নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। সতর্ক অবস্থানে থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। আবুল বাশারের ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন। খুলনা নগরীতে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। সরুপথে গাদাগাদি দোকান, অগোছালো বৈদ্যুতিক তার, অপরিকল্পিত আবাসন ব্যবস্থা সবকিছুই বাড়িয়ে দিচ্ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। নগরীর বড়বাজারের আশপাশে বেশ কিছু আবাসিক এলাকা। কোনো নিয়মকানুন ছাড়াই তৈরি করা হয়েছে এই আবাসন। আবাসিক এলাকাগুলোর রাস্তা এতটাই সরু যে একটি রিকশাও ঠিকমতো বের হতে পারে না। শহরের বেশ কিছু এলাকায় অগোছালো অবস্থায় রয়েছে হাজারো বৈদ্যুতিক তার। এসব এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘটে যাবে বড় ধরনের দুর্ঘটনা। একটা গাড়ি তো ঢুকতে পারবে না এখানে, এখন যদি আগুন ধরলে এখানে তো কিছু করার নাই। ছোটবেলা থেকে এইভাবে দেখে আসতেছি, আগুন লাগলে পাইপ টেনে জল টেনে প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। অঘটন ঘটে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় পরে এটা সমস্যার সমাধান হয়, তখন কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটে যায়। বাণিজ্যিক এলাকা বড়বাজারের একটি মার্কেটের বৈদ্যুতিক খুঁটিগুলোর মাথায় হাজারো বৈদ্যুতিক লাইন। মার্কেটের সরু গলির দুই পাশে শত শত দোকান। বড়বাজার, রেলওয়ে মার্কেট, হেরাজ মার্কেট, তুলাপট্টি, নান্ন সুপার মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান সহ বেশিরভাগ মার্কেটগুলো অগ্নিকাণ্ড ঝুঁকিতে। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যে তারগুলো অনেক আগের থেকেই এটা এভাবে চলে আসছে, তো এখন এটা আধুনিকরণ করার মতো বেটার হয়। যেমন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, পাইপ লাইনের মাধ্যমে করা যায় কিনা, এগুলো যদি করা হয় অবশ্যই আমরা ব্যবসায়ীরা উপকৃত হবে।
অপরিকল্পিতভাবে গড়ে ওঠা 23টি ঝুঁকিপূর্ণ মার্কেট শনাক্ত করা হয়েছে। নানাভাবে দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বড়বাজার সংলগ্ন মার্কেটে কোনো অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতের জন্য যে প্রশস্ত রাস্তা না থাকার কারণে একটু আমাদের অগ্নি নির্বাপনে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। মার্কেটগুলির মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। নগরীতে নেই পর্যাপ্ত জলাশয় বা পুকুর। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় সমস্যায় পড়তে হয় পানি নিয়ে। তাই ওয়াসার পানি ব্যবস্থাপনার সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার সার্ভিসের জন্য বসাতে হবে পানির লাইন। এছাড়াও জনসচেতনতা বাড়াতে হবে বলে জানান কেসিসির প্রশাসক। ওয়াসার পানি ব্যবস্থাপনা যেটি, এর সাথে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার সার্ভিসের জন্য পানির স্পট থাকা উচিত, যেখান থেকে দ্রুত তারা পাইপ লাগিয়ে ওখান থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করতে পারে, যে ব্যবস্থাটা আমাদের শহরে নাই। এটা আমরা ভাবছি, আমরা খুব তাড়াতাড়ি ওয়াসার সাথে বৈঠক করব যাতে করে এই ব্যবস্থাটা শহরে থাকে। খুলনা শহরে এমন ছোট ছোট অলিগলি অনেক রয়েছে যেখানে অ্যাম্বুলেন্স বা একটি ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। গত এক বছরে খুলনায় ছোট বড় সব মিলিয়ে প্রায় 3 শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 27 কোটি টাকা। এ কারণেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আবারও ঢেলে সাজিয়ে নতুন করে নগরীকে যেন নিরাপদভাবে সাজানো যায় সে বিষয়ে বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের জন্য ভারতে আধার কার্ড প্রস্তুত ছিল, তাকে রিসিভ করতে ভারত সীমান্তে একটি গ্রুপও প্রস্তুত ছিল। সকালে সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল সন্ত্রাসী ইমন সহ তার সহযোগীরা। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি LG সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে সন্ত্রাসী ইমনকে। সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে গত বছরের 30 মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুন ও ওই বছরের 23 মে রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা এবং চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। গতকাল বুধবার ভোরে যশোর থেকে সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ডেভিড ইমন সহ আরও 3 জন, মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরও যে 3 জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়। বর্ষা এলে চলনবিল অঞ্চলে বেড়ে যায় সাপের উপদ্রব। এতে আতঙ্কে দিন পার করে বিল অঞ্চলের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করে যেখানে সেখানে গড়ে তোলা হয়েছে বাড়িঘর, এতে লোকালয়ে ঢুকে পড়ছে বিষধর সাপ, বাড়ছে সাপের কামড়ের ঘটনা, ঘটছে প্রাণহানিও। এজন্য ওঝার কাছে না গিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় চলনবিলের বিস্তীর্ণ এলাকা। এবারও পানি বৃদ্ধির সাথে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বিষধর সাপের উপদ্রব। বিলের ঝোপঝাড় ও উঁচু জমি পানিতে ডুবে যায়, সাপ ঢুকে পড়ছে লোকালয়ে। মানুষের রান্নাঘর, গোয়ালঘর, এমনকি সবার ঘরেও মিলছে বিষধর সাপ। আতঙ্ক বিরাজ করছে বিল অঞ্চলের কৃষক, জেলে এবং পানিবন্দী মানুষের মধ্যে। বর্ষা আসলে সাপের উপদ্রবটা খুব বেড়ে যায়। বিশেষত মাঠে যেসব সাপ থাকে সেই সব সাপ বাসস্থান থেকে উঠে আসে। সব বড় বড় সাপ, গোমা সাপ, দারাজ সাপ, আপনার মাইশি আলাদ। বিশেষজ্ঞরা বলছেন, চলনবিল অঞ্চলে অবাধে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি। এছাড়া ঝোপঝাড় কেটে তৈরি করা হচ্ছে পুকুরসহ নানা স্থাপনা। এতে সাপের জন্য নিরাপদ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় পরিবেশগত সংকটে পড়ছে সাপ। নিরাপদ আশ্রয় খুঁজতে বসতবাড়িতে বিষধর সাপ ঢুকে যাবার কারণে বাড়ছে সাপের দংশন ও মৃত্যুর ঘটনা।
এখন এই ঝোড়ঝাপ জঙ্গলগুনা কিন্তু মানুষ কেটে ফেলার ফলে এই সাপগুলো কিন্তু মানুষের বাসা বাড়িতে যায় ঠাঁই নিচ্ছে। ফসলি জমিতে বিশেষ করে ইঁদুরের যে গর্তগুলো আছে সেগুলো কিন্তু পানিতে ডুবে যাচ্ছে। এই সাপগুলো তখন গর্ত থেকে বের হয়ে আমাদের বাড়িঘরের আশেপাশে জঙ্গল এবং বাড়িঘরে বিভিন্ন লাকড়ির গুদাম, পোল্ট্রি খামার কিন্তু আমাদের এই সাপগুলো চলে আসতেছে। জেলা সদর হাসপাতালের তথ্য বলছে গত বছর সাপের দংশনে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন 513 জন। এর মধ্যে বিষধর সাপের দংশন ছিল 27 জনের। গত 2 মাসে সাপের দংশনে অন্তত 10 জন আহত ও 2 জন নিহত হয়েছেন। সতর্ক থাকার পাশাপাশি সাপের দংশনের শিকার হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যে কোনো সাপে কাটা রোগীকে দয়া করে সময় ক্ষেপণ না করে আপনারা সরকারি হসপিটালে আসবেন এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। শুরুতেই যদি আমি ধরতে পারি এবং ওষুধটা যদি প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর সার্ভাইভাল রেটটা অনেক বেশি। আসলে 10 বছর আমি দেখিনি। তবে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাহবুব হোসেন, এখন নাটোর। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ইলিশের ভরা মৌসুম। তবে বৈরী আবহাওয়া ও ঘন ঘন নিম্নচাপের কারণে গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। অপরদিকে নদীতেও মিলছে না আশানুরূপ মাছ। ফলে একদিকে হতাশ জেলে ও ব্যবসায়ীরা, অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে ইলিশের দাম। অঙ্কুর রায়ের ছবিতে বিস্তারিত ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে। আষাঢ় শ্রাবণে ভোলার নদী ও সাগর জুড়ে শুরু হয় ইলিশের ভরা মৌসুম। প্রচুর বৃষ্টিপাত আর তীব্র স্রোতের টানে সাগর থেকে নদীর মোহনায় উঠে আসে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের। কিন্তু এবার ভিন্ন চিত্র। মৌসুমের শুরু থেকেই ঘন ঘন নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। বৈরী আবহাওয়ায় গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। ঘাটে অলস পড়ে আছে শত শত ট্রলার। অন্যদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ট্রলারের জ্বালানি খরচ, মাঝি মাল্লার মজুরি আর ধার দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক টাকা খরচ দিন করে তেল বাকি থেকে নিয়ে যাই, ঠিক আছে, খরচা হিসেবে আমাকে খুশি না। নদীতে মাছ নেই, এখন শহরের থেকে শহরের জলতে মাছ উড়মিন উঠাইতেছে না, এই জন্য মনে করেন আমরা মাছ পাইতে আসি না। 40,000 টাকা বাজার লেগে গেছি, 4 দিন সাগরে ছিলাম, মানে 7,000 টাকা মাছ বেশি। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও বেড়েছে ইলিশের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন মাছ কম থাকায় চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই গাড়ির থেকে 15-20টা গাড়ি যাইতো দৈনিক, আর এখন 2-3টা। প্রতিদিনে 10 হইতে 20 লাখ টাকার মাছ হইতো, সেই জায়গায় আমাদের সারাদিনে 1 লাখ টাকার মাছ হয় না। এই জন্য আমরা খুব হতাশার ভিতরে আছি। মৎস্য বিভাগের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী দূষণ এবং মেঘনা তেঁতুলিয়া নদীর প্রায় 190 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ইলিশের স্বাভাবিক বিচরণ পথে পরিবর্তন এসেছে। ফলে আগের মতো নদীতে ইলিশ প্রবেশ করছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সারা ওয়ার্ল্ডে একটা এটার প্রভাব পড়ছে, অন্যান্য মাছের ক্ষেত্রেও পড়ছে, ইলিশের ক্ষেত্রেও পড়ছে এটা। কিন্তু ইলিশটা সম্পূর্ণ প্রাকৃতিক নদী সমুদ্র কেন্দ্রিক মাছ, এখানে আমাদের নিয়ন্ত্রণটা ওইভাবে থাকে না, ম্যানেজমেন্টটা ওইভাবে করা যায় না। দেশের প্রায় 34% ইলিশের চাহিদা পূরণ হয় ভোলা থেকে। চলতি মৌসুমে জেলায় 1,85,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। জেলে ও ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নদীতে মাছের বিচরণ বাড়লে আবার প্রাণ ফিরে পাবে ভোলার মাছঘাটগুলো। ভোলা এখন। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার, দাবি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। মিয়ানমার জান্তার সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই অগ্রগতি এসেছে বলে জানান তিনি। বলেন, মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশকেও ফিরিয়ে নেবে মিয়ানমার। শাহরিয়ার তারাকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের অন্যতম শরণার্থী সংকট রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঘিরে। সংঘাত কবলিত ও সেনাশাসিত মিয়ানমারের সবচেয়ে নিপীড়িত গোষ্ঠীটির 19 লাখের বেশি মানুষ রাষ্ট্রহীন অবস্থায় বাস করছে প্রতিবেশী দেশগুলোতে, যার বড় অংশই বাংলাদেশে। নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে থাকা অন্তত 12 লাখের মধ্যে 3 লাখ রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।
বুধবার চেন্নাই আসনে স্থানীয় ভোটারদের সাথে এক বৈঠকে এমন দাবি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জানান মালয়েশিয়ায় থাকা ৫,০০০ রোহিঙ্গাও ফিরবে মিয়ানমারে। বলেন দীর্ঘদিন ধরে মিয়ানমার জান্তা নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালেও মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ায় এ বিষয়ে সমঝোতা সম্ভব হয়েছে। জটিল এই মানবিক সংকটের সমাধানে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি। Nak hantar ke mana? Dia tak boleh terima. Jadi sebab itu kita hubungan baik dengan Myanmar. Sekarang ini dia setuju ambil 5,000 dulu dari Malaysia, ambil 300,000 orang Myanmar Rohingya dari Bangladesh dulu, hantar balik Myanmar. Sebab apa? Kita gundik. Sebab itu hubungan baik kita ini soal China. তবে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের আইন মেনে চলতে হবে বলেও কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী। জনসাধারণের চলাচল ও ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি কিংবা সড়ক অবরোধের মতো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও জানান তিনি। বর্তমানে মালয়েশিয়ায় বাস প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয় প্রার্থীর। মালয়েশিয়া সরকার বলছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব কেবল আন্তর্জাতিক সহযোগিতা ও মিয়ানমারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। আর নেপিদোর সাথে সাম্প্রতিক এই সমঝোতাকে সেই প্রচেষ্টার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে কুয়ালালামপুর। নুসহাত কামাল, এখন বিশ্ব। গাজার পর পশ্চিম তীর ধ্বংসে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। সহিংসতা পর্যবেক্ষক সংস্থা SLED বলছে জুনে পশ্চিম তীরে সর্বোচ্চ 460টি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বিশ্বের বুকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার কাজ আগেই শেষ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার সন্ত্রাস প্রতিরোধের অজুহাতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্মূলে অভিযান জোরদার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরাও। নতুন দফা সংঘাতের নেপথ্যে গেল শুক্রবার নাবলুজের দক্ষিণ পশ্চিমে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা। এতে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হন। এর জেরে টানা কয়েকদিন ধরে নাবলুজ, জেনিন, কালকিলিয়া ও তুলকারেম এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে IDF। নির্বিচারে হত্যাযজ্ঞের পাশাপাশি পুড়িয়ে দেয়া হচ্ছে ইসরায়েলিদের বাড়িঘর, সম্পত্তি। বাদ যাচ্ছে না ধর্মীয় স্থাপনাও। সহিংসতা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SLED বলছে গেল 1 দশকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যে গেল জুনে সর্বোচ্চ 460টি হামলা রেকর্ড করা হয়েছে। আর চলতি মাসে এখন পর্যন্ত 360টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। IDF এর নতুন দফা হামলার ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের মাঝে। তবে মৃত্যুর সংখ্যা থাকলেও ভিটেমাটি ছাড়তে রাজি নয় ফিলিস্তিনিরা। يأذن الله في أمره وأصبر حتى يعلم الصابرون أني صابر على شيء أمر من الصبر. إحنا لا إرهابيين، ما فيش سكينة تذبح الخروف، ما فيش في الدار مثل الناس. إحنا لا بنهاجمهم وبيجوا على التراكتورات وبركبوا وبيرجعوا وبيجوا على الدار عندنا هناك. পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভের ঝড় খোদ তেল আবিবেও। ট্রাম্প নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ, প্রতিকৃতি ও প্লাকার্ড হাতে উচ্ছেদ বিরোধী বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। Horrifying, it's immoral, and we believe that it is endangering not only Palestinians who are witnessing ethnic cleansing and the evacuation of their homes, but it's also endangering all of us. এদিকে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গুতেরেস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 400 বছরের ঢাকা মানেই এক সমৃদ্ধির শহর, যেন চিরচেনা নগর। রূপের সঙ্গে নামের যে রূপান্তর দীর্ঘকাল শেষে গবেষকদের চোখে কেমন আজকের ঢাকা? নগরবাসীর প্রত্যাশায় বা কতটা পূরণ করতে পারছে এই মেগা সিটি?
লতিফুর রহমান ছোটনের ছবিতে উত্তর খুঁজেছেন সহকর্মী নাজমুস সাকিব। প্রায় 400 বছরের এই মেগাসিটির গলিপথই যেন এই শহরের প্রধান রূপ। গলিপথ ধরে হেঁটে চলা, রিকশার টুংটাং শব্দ আর মুঘল ইংলিশদের গড়া আভিজাত্য, বিরিয়ানি আর বাকরখানির স্বাদ গন্ধই রাজধানী ঢাকা। ফরাসিদের ফরাসগঞ্জ থেকে আখক্ষেতের গেন্ডারিয়া, ইংলিশদের সুরক্ষিত এলাকা হিসেবে খ্যাত ওয়ারি আর মুঘলদের প্রশস্ত চক আজকের চকবাজার। ঢাকার নবাবদের থেকে যেমন এসেছে নবাবপুর, তেমনি মুসলিম ব্যবসায়ীদের আধিপত্য নাম দিয়েছে ইসলামপুরকে। দীর্ঘ সময় জুড়ে ঢাকা নিয়ে গবেষণা করা হাশেম সুফি যেন সেই ইতিহাসেরই ঝাঁপি খুলে ধরলেন। এই মসজিদ থেকে নিয়ে শুরু করে ওই মাজারটা নিয়ে শুরু করে আর কার্জন চিস্তিয়া মহল্লা। 1904 সালে যখন আধুনিকায়ন হয় তখন এখানে 250 থেকে 350 ওই অঞ্চলে পাকা বিল্ডিং ছিল, দুতলা। হ্যাঁ, এবং এই যে আজকে কার্জনারের যে রাস্তাটা, এটা গভর্নর রোড, তখন এই কার্জনারের সামনের রাস্তাটা পুরো কবর ছিল, বিভিন্ন রয়্যাল ব্যক্তিদের কবর ছিল। ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িত ঢাকা গেট। পুরান ঢাকাই ছিল আজকের রাজধানীর মূল ঢাকা। হাশেম সুফি জানালেন, এই গেটই রক্ষা করত ঢাকাকে শত্রুদের মোকাবিলায়, যার জন্য কামানও ফিট করা হয়েছিল। ব্রিটিশ আমলেও তারা সীমানা এটাকেই ধরে নিয়েছিল, যার জন্য এখানে যখন ওই যেটা মির্জুমলা, এখানে মির্জুমলা গেট বলা হয়, অ্যাকচুয়ালি এখানে গেটটা যেটা গেট বলা হয় এটাকে মির্জুমলা গেট। ওয়াটার্স এই ডিজাইনটা করেছিল, জাস্ট এই ডিজাইনটা, কিন্তু তখন হলুদ রং ছিল, এই রংটা ছিল, এই রঙের সাথে ইতিহাস ঐতিহ্যের সম্পর্ক নেই। এই ঢাকার ইতিহাসের সঙ্গে যেমন বহু বিখ্যাত পরিবার জড়িত, তেমনি এর সমৃদ্ধির পেছনে আছে নিজস্ব তৈজসপত্রের ব্যবহার। এই শহরে তার সংরক্ষণই বা কতটা? পুরান ঢাকারই ফরাসগঞ্জে দেখা মেলে এমনই এক ঢাকা কেন্দ্রের, যেখানে গেলে মনে হবে জীবন্ত এক ঢাকা যেন চোখেরই সামনে। কিভাবে শহরে হলো ইটের বিবর্তন? টিভি, রেডিও কিংবা টেলিফোনের আধিপত্যের রূপ থেকে শুরু করে এখানে মিলবে ঢাকার 400 বছরের ইতিহাসের বই। যখন আপনার এই লোহার পুলটা ভেঙে ফেললো, আসলে মাটির নিচ থেকে 2টা কামান বের হলো, ধরেন 6-7 ফিট ছোট ছোট 2টা কামান। তো এই কামানগুলো আমরা ইনিশিয়েটিভ নিয়ে আপনার এটা সাংবাদিকদের ডাকলাম, তারপরে ওনাদের সামনে সূত্রাপুর থানাকে বুঝিয়ে দিলাম। তারপরে এগুলো কোথায় গেল আজ পর্যন্ত আমরা জানি না। সেই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু কিছু করছি। আর এখানে দেখেন অনেক ছবি আছে, তো এই ছবিগুলো ঢাকার যারা বিশিষ্ট ব্যক্তি তাদের একক ছবি আছে, আবার গ্রুপ ছবিও কিন্তু আছে। কালের বিবর্তনে ঢাকা আজ আয়তনে আরও বড়, নানা দিক থেকে সমৃদ্ধও বটে, কিন্তু এই ঢাকা নিয়েই নগরবাসীর আছে আক্ষেপ। ঢাকা কেমন রূপে দেখতে চান তারা? সরকারের যত সেবা আছে যাতে সারা বাংলাদেশের মানুষ প্রত্যন্ত অঞ্চলে থেকে তারা পেয়ে যায়, তাহলে দেখা যাবে ঢাকার লোক সংখ্যা কমে গেছে এবং ঢাকায় একটু সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। ডিসিপ্লিনটা আর একটু ভালো হওয়া উচিত এবং পরিবেশটা আর একটু ভালো করলে হয়তো মানুষ আরও আসবে। নাগরিকদের এর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ নিয়ে যেমন আছে আক্ষেপ, তেমনি এই ঢাকাকে নিয়ে তাদের মাঝে চিন্তার ভাঁজও কম নয়। আসলে পুরোনো জিনিস, তারপরে একটু তত্ত্বাবধান করা দরকার, এগুলি মনে করো পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু হলে মনে হয় জিনিসগুলি সুন্দর হবে। অনেক প্রাচীন স্থাপত্য যেটা আমাদের সংস্কৃতি বহন করে, সো এগুলোর প্রতি আমাদের সবারই দায়িত্ব বোধ থেকে আমাদের চিন্তা করা উচিত। প্রায় 400 বছরের যে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, তার বিপরীত চিত্র এর নিদর্শনগুলোতে। কোথাও কোথাও অযত্নে অবহেলায় পড়ে আছে এই নিদর্শনগুলো। তাই ঢাকাকে বাঁচানো যেমন জরুরি, তেমনি এর স্থাপনাগুলো বাঁচানো জরুরি বলে মনে করছেন ইতিহাসবিদরা। নাজমুস সাকিব, এখন ঢাকা। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।